নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কারে রৌপ্য পদক লাভ করল কাছাড় জেলা। জেলা উপায়ুক্ত কীর্তি জলির ভূমিকা নিয়ে সবার মনে আনন্দের জোয়ার। চুরি যাওয়া সিমেন্ট বিক্রির অপরাধে আসাম মণিপুর সংযোগী 37 নম্বর মহাসড়কে লক্ষ্মীপুর পুলিশ গ্রেফতার করল ইসলাম তালুকদার এবং মেচিয়া রংমাই নামে দুই যুবককে। কাছাড় জেলায় করোনা সংক্রমণের ক্ষেত্রে সঠিক পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ছাত্র সংগঠন ডিআইএফআই এর কর্মকর্তারা জেলা উপায়ুক্তকে প্রদান করলেন স্মারকপত্র। ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মকর্তারা বিগত 2 মাস থেকে বেতন না পাওয়ায় করলেন ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন। অতিসত্বর বকেয়া বেতন প্রদানের উঠল দাবি। পেট্রোল, ডিজেল এবং রন্ধন গ্যাসের দাম বাড়ায় কংগ্রেস কর্মকর্তারা শুরু করলেন গণস্বাক্ষর অভিযান। বিজেপি সরকারের উপরে আনা হলো অনেক অভিযোগ। রাধামাধব রোডে কিশোরী পূর্বাদেব হত্যাকাণ্ডে দীপন পাল এবং পিঙ্কি পালকে গ্রেফতার করল পুলিশ। রামকৃষ্ণনগর ভবানীপুর গ্রামের বেহাল সড়ক নিয়ে নারাজ এলাকার নাগরিকেরা। বারবার আবেদন করা সত্ত্বেও সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সুপ্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরকে নতুন রূপ দিতে 50 লক্ষ টাকার পরিকল্পনা করা হলো গ্রহণ। মন্দির কমিটির তত্ত্বাবধানে নতুনভাবে নির্মিত হবে এই মন্দির। উদারবন্দে 9 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিষ্ণু মাহালি নামে 19 বছরের যুবক। পুলিশ চলছে তল্লাশি অভিযান। বিধানসভা কেন্দ্রের সোনাইয়ের আগিরঘাট জিপির অন্তর্গত গড়গড়ি নদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় নারাজ এলাকাবাসী। প্রশাসন এবং সরকারের প্রতি ঝাড়লেন ক্ষোভ। আবার এই বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকারের মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার রৌপ্য পদক লাভ করল কাছাড় জেলা। কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তে দীরনাথপুর জিপিতে পুষ্টি নির্ভর গ্রাম হিসাবে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে এক সম্মিলিত প্রকল্প বাস্তবায়নের স্বীকৃতি হিসাবে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে কাছাড় জেলাকে। বুধবার কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জলি শিলচরে এই পদক প্রাপ্তির কথা ঘোষণা করেন। ডিসি অফিসের প্ল্যানিং অ্যান্ড ট্রান্সফরমেশন শাখার উদ্যোগে আয়োজিত এ উপলক্ষে পদক প্রাপ্তির সেলিব্রেশন অনুষ্ঠানে জেলা শাসক জানান যে আন্তর্জাতিক সীমান্তবর্তী কাটিগড়া দেনানাথপুর জিপিতে আদর্শ গ্রাম যোজনার আওতায় পুষ্টি নির্ভর গ্রাম গড়ে তুলতে কৃষি বিভাগ, জেলা পরিষদ, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট, প্ল্যানিং অ্যান্ড ট্রান্সফরমেশন ইত্যাদি বিভাগের একটি সম্মিলিত দল কাজ করে যাচ্ছিল। পুষ্টি নির্ভর প্রকল্প শুরু করা হয়েছিল গত এপ্রিল মাসে। এতে কৃষি বিভাগ থেকে 140 জনকে পুষ্টিকর শাকসবজি, ফলমূল এবং প্রায় 30,000 কৃষককে বীজ দেওয়া হয়। 40 জন মহিলাকে পুষ্টিকর ফলের আহারও দেওয়া হয়। সব মিলিয়ে এই সফলতার শ্রেয় কাছাড়ের জেলা উপায়ুক্ত কাছাড়ের নাগরিকদেরকে দিয়েছেন। বুধবার সেলিব্রেশন অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও এলডেড ফাইরেম, ডিডিসি রাজীব রায়, সিনিয়র প্ল্যানিং অফিসার রুলি দাওলা কাপু অংশ নেন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জলদি।
ऐसा काफी इम्प्रूव हो गया अच्छा फिक्स में है 65 इसको सुन रहे हो इसको आपको आदत बनाना है। ये सब प्रेसिडेंट तो बहुत है, आप स्पेशल स्टैंड आउट करना चाहिए कि देखो मेरे गांव में इतना अच्छा सुंदर सा काम है, उस हिसाब से लीजिएगा। हाँ तो हम आएंगे जरूर, होपफुली नरेगा में भी मैं विशेष एक गार्डन के सब हाँ वही तो आठवां निर्माण में है। हाँ हाँ उसको करेगा तो सब गांव में करेगा तो बहुत अच्छा। शुभम आजा आजा, तुम्हारा डीपीसी का पूरा टीम आ जाएगा। तो नहीं दिखा दीजिएगा, बार तो आना, ये पकड़ लीजिए। हाँ पीछे आप काटिए। हम हैं आज हाँ आइए मिला के काटिए। राजीव बाबू आइए पास में। हाँ ये रूली को खिलाना होगा, उन्होंने स्क्वाड से बहुत लड़ाई करके जीता है। अब हम पहले रूली को ही खिलाएंगे। हम खिलाएंगे मैडम? नहीं हम आपको खिलाएंगे, आप ही के वजह से जीते हैं। ये पकड़ लीजिए। संजीव थोड़ा टिश्यू दे देना। चलिए आप मैम एक सेकंड, ये प्लास्टिक वाला मत कीजिएगा। थैंक यू थैंक यू आप इस साइड आ जाइए डीडीसी साहब। थैंक यू। बट कहीं ना कहीं एक कन्वर्जेंस का जो ड्रीम रहता है कि सभी डिपार्टमेंट्स मिलके एक कॉमन गोल में अचीव करने के लिए, वो छूट जाता है। ये पब्लिक भी हमेशा कंप्लेन करता है कि गवर्नमेंट साइलोज में काम करता है, सेपरेट डिपार्टमेंट्स में। ये कन्वर्जेंस मॉडल हमको डेवलप करना था टू शो दैट दिस इज पॉसिबल एंड दिस इज द बेस्ट एग्जाम्पल ऑफ कन्वर्जेंस। इसमें आप देखेंगे असम आदर्श ग्राम योजना के अंदर जो स्कीम लिया गया है, ये बांग्लादेश के बॉर्डर के पास में जो गांव है, वो बॉर्डर का विलेज को हमको डेवलप करना था टू मेक इट सेल्फ रिलायंट एंड टू मेक द विमेन इन दीज विलेजेस सेल्फ रिलायंट एंड ऑल्सो बी एबल टू डेवलप देयर ओन मार्केट। इसमें हमारी ये गुड लक है कि हमारी जीपी प्रेसिडेंट भी एक महिला है एंड उनके सपोर्ट से हम मोबिलाइज कर पाए थे। ये आदर्श ग्राम के स्कीम में हमने एक पोर्शन जो माल न्यूट्रिशन का जो टैकल करना है स्पेशली ड्यूरिंग पैंडेमिक टाइम्स। दूसरा, जिला परिषद नरेगा का काम ऑलरेडी चला रहे थे, इसको एक डायरेक्शन देके। तीसरा, ये बॉर्डर एरिया डेवलपमेंट में अंडर भी आता है। एंड चौथा, जो हमारे टीएनडी ब्रांच जो है, जो अभी ये आदर्श ग्राम चला रहा है, इन सारे डिपार्टमेंट्स का मिलन होके ये एक सुंदर सा प्रोग्राम हमने न्यूट्री गार्डन पुष्टि निर्भर आसाम के अंडर ये हमने लिया था। ये इसमें आप देखेंगे एग्रीकल्चर का भी रोल है, सीडलिंग्स उन्होंने डिस्ट्रीब्यूट किया था, टेक्नोलॉजी उन्होंने शेयर किया था। जिला परिषद से हमारे सुशील जी बहुत सपोर्ट दिए थे। प्लानिंग ब्रांच से हमारे ये फॉर्मर डीडीसी जेसिका, हमारे करंट डीडीसी राजीव रॉय जी, रूली, शुभन, हमारे सीईओ जिला परिषद, सभी ने एक विजन को साकार करने के लिए सबका एक अच्छा थॉट, ये मिलन का एक निदर्शन है। इस प्रोजेक्ट को हमने एक नेशनल लेवल पे प्रेजेंटेशन दिया था, एक कंपटीशन हम पार्टिसिपेट किए थे एंड बहुत खुशी मिलती है कि एट अ नेशनल लेवल हमको सिल्वर अवार्ड मिला था। एंड बहुत राउंड्स ऑफ एलिमिनेशन थे, बहुत टेस्ट थे, बहुत कंडीशंस थे उनके। एंड हमारे एसपीओ रिप्रेजेंटेड अस इन द प्रेजेंटेशन ऑल्सो। एंड आज हम ये सेलिब्रेट करने आए हैं कि ऑफकोर्स अवार्ड, सिल्वर अवार्ड मिला है, बहुत बड़ा रिकॉग्निशन है। ये हमको और मोटिवेट करता है कि ऐसे कन्वर्जेंस प्रोजेक्ट्स आगे भी कैसे लेके जाना है एंड बाकी एरियाज में भी
बेसिकली विमेन को कैसे और एम्पावर करना है टू बी मोर सेल्फ रिलायंट। हमारी सब्जी बाहर से आता है, हमारा पोटैटो वेस्ट बंगाल से आता है, तो लोकली कैसे हम सेल्फ सस्टेन करें एंड कोई सब्जी के कारण या कोई चावल के कारण कोई कुपोषण ना एक्सपीरियंस करे, यही हमारा परस्यूट है। तो आज उनका जो सैंपल्स है वो आज यहाँ लाए हैं, हमको बहुत खुशी मिल रहा है कि ये अवार्ड हम वहाँ पे भी जाके सेलिब्रेट करेंगे बाद में, बट कोविड प्रोटोकॉल था इसीलिए हमने ये छोटी स्केल में अभी के लिए रखे हैं एंड इट इज कम्प्लीटली अ टीम विक्ट्री। सभी ने हाथ डाल के इसको जिताया है एंड दिस इज वन मोर रिकग्निशन ऑफ कचाज एफर्ट्स फॉर विच आई एम वेरी ग्रेटफुल फॉर द टीम सपोर्ट। কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকায় চুরি সিমেন্ট বিক্রি করতে গিয়ে ধরা পড়ল দুই অপরাধী। আসাম মণিপুর সংযোগী 37 নম্বর মহাসড়কে পুলিশ তাদের গ্রেফতার করে। AS 11 AC 6584 নম্বরের টাটা ট্রাকের চালক শাহরুল ইসলাম তালুকদার এবং AS 11 CC 9008 নম্বরের ম্যাজিক ট্রাকের চালক মেচিয়া রংমাইকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে এক FIR থানায় দর্জ করা হয়। সূত্রের মতে মিনাকান্দি এবং অন্যান্য এলাকায় ডালমিয়া সিমেন্টের এই ট্রাক বিক্রয়ের প্রচেষ্টা করা হয়েছিল। 300 ব্যাগ ডালমিয়া সিমেন্টের সঙ্গে 1,55,000 টাকার চালান জব্দ করা হয়েছে বলে জানা গেছে। বদরপুর থেকে আমাদের প্রতিনিধি নৈতিক শীলের বিশেষ প্রতিবেদন। কাছাড় জেলায় করোনা সংক্রমণ রোধে সঠিক পরিকাঠামো গড়ে তোলার দাবিতে DYFI এর কাছাড় জেলা কমিটি শিলচরে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের উপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করে। DYFI এর প্রতিনিধি দল জেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এক উদ্বেগজনক পরিস্থিতির চিত্র স্মারকপত্রে তুলে ধরে তার সমাধানের জন্য জেলা শাসকের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার আভাস মিলছে, তাই জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সঠিক ব্যবস্থা এবং পরিকাঠামো নিয়োজিত করার জন্য দাবি জানানো হয়েছে। আজকে আমরা ডিএফএ থেকে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে জেলা উপায়ুক্ত মারফত আমরা একটা স্মারকলিপি প্রদান করছি। এই স্মারকলিপিতে মেইনলি আমরা যেটা ভ্যাকসিনের অভাব এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নাই, মানুষ হ্যারাসমেন্ট হওয়ার, এই বিষয়টা আমরা হাইলাইট করছি। যদি আমরা জেলা উপায়ুক্ত পাইছি না, আমরা ADC মারফত আমরা দিচ্ছি ইয়েটা। তো মেইনলি ভ্যাকসিন, আর তার পাশাপাশি আছে যে কোভিডের প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজ অনেক বিশেষজ্ঞরা কইছেন আইব এবং তার মধ্যে চিলড্রেনের প্রভাবটা বেশি পড়বে। সুতরাং এই ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আমরা যে গ্রামীণ হাসপাতাল যেটা আছে BPCHC, PHC, CHC মডেল হাসপাতাল, এইগুলোতে যে শিশু চাইল্ড কেয়ার ইউনিট স্থাপন করার লাগিয়া এবং পর্যাপ্ত পরিমাণে ডাক্তার সাপ্লাই করার লাগিয়া এই বিষয়টা আমরা হাইলাইট করছি। আর এগুলো আমরা হাইলাইট করছি। আর যাতে আমরা দেখলাম কিনা যে ট্রিটমেন্টটা যাতে গত আমরা যেটা এই কোভিডের সময় দেখলাম যে অনেক নন কোভিড পেশেন্টে অ্যাডমিশন নিতে পারছে না বিভিন্ন জায়গাতে, শিলচর মেডিকেল কলেজে, ওই ব্যাপারটা একটু গুরুত্ব দেওয়ার লাগে আমরা ADC মহোদয়ের কাছে আমরা ডিমান্ড জানাই আইছি। বিগত 2 মাস ধরে ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মচারীরা বেতন না পাওয়ায় ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করলেন। বৃহস্পতিবার
বিএসএনএল কার্যালয়ের সামনে সংগঠন কর্মকর্তারা তাদের সমস্যাগুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। যে সদস্যদের চাকরির স্থায়ীকরণ এবং অস্থায়ী পদগুলো খালি করার ব্যাপারে আগে একটা অ্যাপিল করেছিল এবং অনেক অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য আগেও ধর্ণা দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদিকে আপনারা বেতন পাচ্ছেন না, অন্যদিকে কিছুদিন আগে আন্দোলন করা হয়েছিল যে রিক্ত পদগুলোতে চাকরি স্থায়ীকরণ। তো সেই জায়গায় আপনার আন্দোলনটা কেমনভাবে চলছে? দেখেন, আমাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারটা হচ্ছে যারা ক্যাজুয়াল কন্ট্রাক্ট না ক্যাজুয়াল লেবার ছিল, হ্যাঁ, ওদের মধ্যে থেকে অনেকেরই হয়ে গেছে, আবার অনেকের চাকরিটা স্থায়ীকরণ হয় নাই। অনেক সার্কেলে, যদিও আমাদের আসাম সার্কেলে নেই, তথাপি অনেক সার্কেলে আছে ক্যাজুয়াল ওয়ার্কার যারা, ওদের চাকরি স্থায়ীকরণের দাবিটা আছে। আর কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে, ওদের অনেক দিনে 7-8 মাসের বকেয়া বেতন রয়েছে। বেতনের জন্য আমরা লড়াই করে চলছি। যতক্ষণ না ওদের বেতন দেওয়া হচ্ছে না, ততক্ষণ ওরাও ভালোরূপে কাজ করবে না এবং বিএসএনএল সেবাও সুচারুরূপে পরিচালিত হবে না। 4G এবং 3Gর মধ্যে প্রাইভেটগুলো যে সংস্থানগুলো সেগুলো এগিয়ে যাচ্ছে এবং বিএসএনএল একটা সরকারি সংস্থান হয়ে পারছে না। বিষয়টা কোন জায়গায় আটকা পড়ে? বিষয়টা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের টেলিকম মিনিস্ট্রি এবং ডটের থেকে আমাদের 4G স্পেকট্রাম অ্যালটমেন্ট করা হয়। যদি 4G স্পেকট্রাম অ্যালটমেন্ট না হয় তাহলে আমাদের এই সুবিধা দেওয়ার ক্ষমতা থাকে না। এবং আমরা যেহেতু গভর্নমেন্ট সেক্টর আমরা গভর্নমেন্টের ভরসায় থাকি। যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের। আগে তো ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে 2019-এ রিভাইভেল অফ বিএসএনএল। এই বিএসএনএলের প্যাকেজে 4G স্পেকট্রাম অ্যালটমেন্টের দাবিও ছিল এবং এটা সরকার পক্ষ থেকে এটা করেছিল যে মানে অ্যাকসেপ্ট করেছিল যে ওরা ইমিডিয়েট আমাদের 4G স্পেকট্রাম অ্যালটমেন্ট করবে। কিন্তু 2019 থেকে আজকে 2021 হয়ে গেছে, আমাদের ওখানে 4G স্পেকট্রাম অ্যালটমেন্ট হয় নাই। এখন যতক্ষণ না পর্যন্ত সরকার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত এটারে কোনো সুবিধা দিচ্ছে বা স্পেকট্রামের কোনো দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না। আমাদের ইকুইপমেন্ট কেনার বা কোনো টেন্ডার আমাদের নিচ্ছে না, যেহেতু আমরা স্পেকট্রাম পাচ্ছি না। আজকে ধর্নাটা আমাদের AUAB অল ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে আজকে 15 জুলাই 2021 ইংরেজি প্লেকার্ড প্রদর্শন ধর্মঘট চলছে। এই ধর্মঘটের মূল কয়েকটি দাবির মধ্যে প্রথম দাবিটি হলো বিএসএনএলকে 4G পরিষেবা প্রদান করা। দ্বিতীয়ত হচ্ছে পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সিলিন্ডার আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেস কমিটি দেবদূত পয়েন্টের সামনে গণস্বাক্ষর অভিযান করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন কংগ্রেস দলের কর্মকর্তারা তথা সমর্থকরা মোদী সরকারের কড়া সমালোচনা করেন মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন 65 বার পেট্রোল এর দাম বাড়িয়েছে ভারত সরকার এবং 7 বছরের মধ্যে ভারত সরকার 85 লক্ষ কোটি টাকা রোজগার করেছে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে। তিনি আরও বলেন যে এই সরকার জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার। তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং এ বিষয়ে সকল স্তরের নাগরিকদের সচেতন থাকতে তিনি আপিল জানান। এদিনের স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, সাধারণ সম্পাদক পার্থ চক্রবর্তী, সুজন দত্ত, সজল বণিক, তমাল কান্তি বণিক, রাজেশ দেব, রুহুল আলম লস্কর, ইকবাল হোসেন লস্কর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমস্ত দেশের 200টা শহরে ডিজেল পেট্রোলের দাম 100 টাকার উপরে। আজকে জিনিসপত্রের দাম, রান্নার তেল হোক, ডাল হোক, চাল হোক, দুধ হোক, প্রত্যেকটা জিনিসের দাম আজকে দেশে বাড়ছে। এর উপরে ভারত সরকারের ফেলিয়ারের জন্য ভ্যাকসিনেশন এত স্লো, লকডাউন করছে আসাম সরকার। আজকে ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সাধারণ মানুষের অবস্থা খারাপ। আজকে কংগ্রেস পার্টির দিক থেকে আমরা মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন করছি, ডিজেল পেট্রোলের দাম কমানো হোক। আর ভারতবাসীকে জানা উচিত যে 7 বছরে মোদী সরকার 25 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ডিজেল পেট্রোলের এক্সাইজ থেকে। এটা হলো লুটছে। আজকে সরকার জনতাকে লুটছে এবং
65 বার জানুয়ারি মাস 2021 থেকে জুলাই মাস 2021-এর মধ্যে 65 বার ডিজেল পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। আজকেও 35 পয়সা আর 15 পয়সা পেট্রোল আর ডিজেলের দাম আজকেও বাড়ানো হয়েছে। আজকে সাধারণ মানুষ বেঁচে থাকবে তো কিভাবে থাকবে? আমরা আজকে এই আন্দোলনটা করছি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মেনে। আগামী দিনে যখন করোনা কন্ট্রোল হবে, যদি করতে পারে এই সরকার, আমরা আরো বড় আন্দোলন করব। মোদী সরকার মুর্দাবাদ। দেশের মধ্যে 1 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে 2021 65 বার 65 টাইমস ডিজেল পেট্রোলের দাম ভারত সরকার বাড়িয়েছে। 200টা শহরে আজকের দিনে 100 টাকার উপরে ডিজেল পেট্রোলের দাম। কয়েকটা শহরে না হতে পারে, আমি বলতে পারবো না। এছাড়া 7 বছরের মধ্যে ভারত সরকার 50 লক্ষ কোটি টাকার রোজগার করেছে ডিজেল পেট্রোলের দাম। ওরা ভ্যাকসিনেশন আনতে পারছে না, লকডাউন। ব্যবসায়ীদের অবস্থাটা কি হচ্ছে? এখানে ব্যবসা নেই। ভারতবর্ষের ইতিহাসে তো বেরোজগারি যেটা হয়েছে, এই জিনিসপত্রের দাম বাড়ালে আজকে সাধারণ মানুষ হোক, মিডল ইনকাম হোক, আপার ইনকাম হোক, কিভাবে বেঁচে থাকবে মানুষ? আজকে রান্নার তেলের দাম কত, ডাল চাওয়ালের দাম কত, এগুলোর জবাব মোদী সরকারকে দেওয়া উচিত। এবং আমরা এআইসিসি আর এপিসিসির নির্দেশে এটা দাবি রাখছি ভারত সরকারের কাছে যে জিনিসপত্রের দাম কমানো হোক। আমরা আজকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মেনে এই আন্দোলনটা করছি। আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন করব যদি মোদী সরকার জিনিসপত্রের দাম কমায় না। কারণ ডেমোক্রেসিতে সরকার জনসাধারণের স্বার্থের জন্য সরকার হয়। শিলচর রাধামাধব রুটে বিগত দিনে পূর্বাদেব নামের এক কিশোরীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দীপন পাল এবং পিঙ্কি পাল নামের দম্পতিকে গ্রেফতার করল শিলচর পুলিশ। শেষ পর্যন্ত পরিবারের চাপে এবং এফআইআর ভিত্তিতে পুলিশ প্রশাসন অভিযুক্ত দীপন পাল এবং পিঙ্কি পালকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। না না, তোর মামারে ফোন করা, তোর মামারে যদি ফোন করো তোর মামায় তোর মারে গাইছে। হ্যাঁ, এইটা না। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ভবানীপুর গ্রামের রাস্তা বেহাল হওয়ায় এলাকায় দুর্ভোগের শিকার এলাকাবাসী। বর্ষার মরশুমে এই রাস্তায় অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়ক। নয়াটিল্লা জিপির 2 নম্বর ওয়ার্ডের ভবানীপুর সিংলা নদীর পশ্চিম পারের গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভবানীপুর থেকে রামকৃষ্ণনগরে যাওয়ার একটি মাত্র রাস্তা। প্রতিদিন 5 শতাধিক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। বর্ষার সময় রাস্তার অবস্থা বেহাল আকার ধারণ করায় এলাকার নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। জলকাদায় রাস্তাটি পরিপূর্ণ এবং বাহন যাতায়াত থেকে সাধারণ মানুষের যাতায়াত থেকেও বঞ্চিত। চলাচলের কোনো সাধ্য নেই। সরকার গ্রামের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু সড়ক নির্মাণ হয়নি। গ্রামের সব রাস্তাগুলি সিসি ব্লকে রূপান্তরিত করা হলেও এই রাস্তার হাল এখনও ফেরেনি। কংগ্রেস শাসনকালে রাস্তা যেরকম ছিল আজও সেই অবস্থাতেই আছে। এলাকার মানুষ রাস্তার সমস্যার সমাধানের বিষয়ে বিধায়কের কাছে আর্জি জানিয়েছিলেন। বিধায়ক বিজয় মালাকার এই রাস্তাটি সম্পূর্ণ করার জন্য নয়াটিলা জিপির সভানেত্রী অনিমা রায়কে বলেছিলেন। আশ্বাস দেওয়া হয়েছিল যে এই রাস্তাটি উনি তৈরি করে দেবেন, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার কার্য হয়নি। শেষ পর্যন্ত এলাকার নাগরিকরা বিজয় মালাকার, যিনি
রাতাবাড়ির বিধায়ক ওনাকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার জন্য একটা স্মারকলিপি প্রদান করেছেন। এই দিনের স্মারকলিপির প্রদান অনুষ্ঠানে রামকৃষ্ণনগর বিজেপি যুব মোর্চার সম্পাদক অরূপ সিনহা এবং স্বাধীন দে ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মানুষে যদি মাথা ঘুরাইয়া পড়ে রাস্তা একেবারে নদীত বর্তমানে বিজয়মালাকার আসিয়া দেখো কয় যে রাস্তাটা জন্য কীভাবে আছে আর কীভাবে খাজ হইতেছে, মানে এই আর যে রাস্তায় মানে বারবার খাজ 7-8 বার খাজ হয়েছে, ও জায়গা বর্তমানেও খাজ চলছে। আর প্রেসিডেন্ট মেম্বারে কথা শুনেন না, তারা সুবিধা মতো করিয়া যায় আর এখন জিসিপি আনছেন, মানে 3 রোজ কাজ করা ইয়েও জিসিপি খেদাই দিই তাদের নৌ শেষ মানে এখন মধ্যখানে মানে যে জায়গাতে রাস্তা আছে ও জায়গাতে মানে বাটি কাটিয়ে দিয়া তারা কতকাল মানে 50-60 নল বড়াইয়া থই রাখতো করি আর গিয়া গাড়ি চলে যে জায়গাত গাড়ি চলে, আর যে জায়গাত নাই এই জায়গাত মানে এখনো মানে দেখো গাড়ি চলে ও জায়গা থেকে যেন আপনারা মাটি ফালানি আরম্ভ হয়ে যা, এর অর্থটা আমি কোনটা বুঝছি না, এর বিষয়টা কিতা আমরা বুঝতে কিন্তু অসুবিধা হয়েছে। আমরা খৌকা বলে তোমার টান এটা হইছ নাই, আমার ওই যায় তুমি অর্থটা আমার চালাম নাই, এমনি তোমার টান পরবর্তীতে হইব, এখন হইছ নাই, পরবর্তীতে হইব তোমার টান বাজু পরিষ্কার হইও, পরবর্তীতে হইব। এখন যে বর্তমানে একটা স্কিম আইছে আমরা জানছি না, সাইনবোর্ড এখন দেখছি হোক কৃষ্ণর মুগার বলে সাইনবোর্ড এখন হয়েছে যদি তো রাস্তা একটা হইব, এখন আর খাওয়া জন না, এই সমস্ত বর্ষা যার গিয়া আষাঢ় মাস শেষ, আর কদিন আর 3 দিন আছে আষাঢ় মাস শেষ। গত 4 দিন ওদিকে গেছি আমি, গিয়ারি দেখি এখন আরও অনেক গাড়ি গেছে, মানুষ একজন গাড়িয়া এখন হাত আনিয়া তুলতে পারেন না, জিসি দিয়ে মাঠে কাটে। এখন আমরা আগামীকালকে বা পরশু আমরা বিডিওর সঙ্গে দেখা, রামকৃষ্ণনগর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে দেখা করব, দেখা করে ওনার সঙ্গে কথা বলবো এটা কি হয়েছে কেন হয়েছে। এখানে ওরা বলছে যে যে জায়গা থেকে কাজ শুরু, যে জায়গায় এসে শেষ, এই এন্ড ওপেনিং যে জায়গাটা এখানে কোনো কাজই শুরু হয়নি, মিডিলে অল্প জায়গায় যেখানে ফালা জায়গা সেখানে কাজ শুরু করছে। এবং আমরা জানি যে এমজিএনরেগার কাজ কোনো জেসিবি দিয়ে হয় না, এমজিএনরেগার কাজ জব কার্ড হোল্ডাররা করে। আমাদের গ্রামের লোকদের কথা আমরা শুনলাম, শোনার পর আমরা এখানে আজকে গিয়ে কথা বলবো বিধায়ক মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা বিধায়ককে বলবো যে অতি সত্ত্বর যাতে এই রাস্তার যাতে উনি চেষ্টা করেন যাতে অতি সত্ত্বর যদি এই রাস্তার কাজ শুরু করার জন্য আমরা। আরেকটা কথা এখানে সে শুনেছি যে এখানে নাকি নোয়াটিলা জিপির প্রেসিডেন্ট কি নাম, সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরকে নতুন রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা করা হচ্ছে। প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এলাকায় শিববাড়ি মন্দির পরিচালন কমিটি নতুন করে মন্দির তৈরি করছে। এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সম্পাদক সুজন ভট্টাচার্য এবং কার্যকরী সদস্য নিখিল চন্দ্র দে, দেবজ্যোতি চৌধুরী, সমীন্দ্র পাল এবং অঞ্জনা দে, রমাকান্ত চন্দ্র, সুকুমার দাস এবং অন্যান্য প্রमुखরা। मैं सिद्धेश्वर शिव मंदिर का सेक्रेटरी श्री सुजन भट्टाचार्य आज भी एक बात बोलने का लिए इधर में हाजिर हूँ। हम लोगों का मंदिर को इस बराक उप वैली में या आसाम में एक तीर्थ क्षेत्र बनाने का लिए हम लोग काम कर रहा है। वर्तमान जो परिचालन कमेटी है वो परिचालन कमेटी ने अभी हम लोग नाथ मंदिर कंस्ट्रक्शन, नाथ मंदिर का काम शुरू किया। उसका बाद में हम लोग बाहर से बहुत दूर दूर से आदमी लोग आते हैं शिव ठाकुर को दर्शन करने के लिए, उन लोग ठहरने का लिए अगर बहुत को प्रॉब्लम होता है ठहरने का लिए, उसको ठहरने का जगह बनाने के लिए एक विश्रामागार गेस्ट हाउस भी हम लोग बना रहा है। उसके बाद में हम लोग टॉयलेट मेल फीमेल दोनों का लिए स्नान या स्नान इत्यादि वगैरह करने का लिए हम लोग एक टॉयलेट भी बना रहा है। और हम लोगों का मंदिर का और एक विशेष प्रॉब्लम है जो बहुत इम्पोर्टेंट है, रेलवे ट्रैक मंदिर का ठीक सामने में है। उस ट्रैक को ऊपर में एक फुट ओवर ब्रिज का बहुत ज़रूरी है। मैंने पहले भी आगे में भी हम लोगों के एमपी से, जनरल मैनेजर NF रेलवे से भी हम लोग कॉरस्पॉन्डेंस किया, लेकिन कुछ काम नहीं हुआ। तो गया काल में हम और हम लोगों ने मंदिर का एग्जीक्यूटिव मेंबर सूरज सेन दोनों मिल के त्रिभुवनाथ माला
रेस्पेक्टेड एमपी, उनको साथ भेंट किया, उनको हाथ में एक मेमोरेंडम दिया और उन्होंने हम लोगों को एश्योरेंस दिया कि ये काम हम लोगों को हो जाएगा, आप लोगों का भी सहयोगिता चाहिए। ईश्वर को बोलिए हम लोगों का मंदिर इस देश में एक उज्जवल मंदिर बनने का लिए हम लोगों का जो प्रयास है वो सफल हो सके। 9 বছরের নাবালিকাকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল উধারবন পুলিশ। ধৃত যুবক অভিজিৎ মোহালি ছেলে বিষ্ণু মোহালি। সতী মাহালি বাসা কোন জায়গায়? নগর। নগর চা বাগান। আচ্ছা, ঘটনাটা কীরকম হয়েছে? ঘটনাটা কীরকম হয়েছে, মেয়েটাকে নিয়ে গেল আমার ঘরে ডাকে করে ওর ঘরে নিয়ে গেছে, ঘরে লাগে করে নিয়ে গেছে চারা বাড়িয়ে লেগে করে মেয়েটার মানে কাপড় লতা খুলে করে ওকে টাচ করেছে। টাচ করার পরে ওর শরীর ফুলে করে বাচ্চাটা একদম নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হওয়ার পরে আমরা যখন হাল্লা চিৎকার খোঁজাখুঁজি করেছি তখন বাচ্চাটা চিল্লাই ওর মুখ বন্ধ করে দিয়েছিল। বাচ্চাটা মুখ বন্ধ করে মানে এই কারবারটা করেছে। কারবার করার পরে তারপরে বাচ্চাটাকে আমরা যখন খুঁজতে গেছি তখন চিল্লি করেছে, তো আমরা দৌড়াদৌড়ি করে যাই দেখছি বাচ্চাটা নার্ভাস অবস্থা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? 9 বছর 8 মাস। 9 বছর 8 মাস। আর যে ছেলেটা বদমাশিটা করছে ছেলেটার নাম কি? ছেলেটার নাম সুদামা। সুদামা কি? সুদামা মাহালি। আর তার বাবার নাম? অভিজিৎ মাহালি। তার বাসা? ওই একে লাগা আছে। নগর কোনো জায়গা আছে নি নাম? মাদের বাড়ি। ঘটনাটা কোন সময় করছে? ঘটনাটা 7টা-8টার সময় রাত্রে করছে। এটা গতকালকে। সোনাই রাঙ্গিরঘাট জিপির অন্তর্গত গড়গড়িন উপনদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করলেন। গত 2017 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে সেতুর কাজের ভিত্তি স্থাপন করা হয়েছিল। এরপর কিছু কাজ করে আর সেতুর কোনো কাজ হয়নি। 4 বছর অতিক্রান্ত হলেও সেতুর খুঁটিগুলো এখন পরিপূর্ণ হয়নি। স্থানীয় ভুক্তভোগী নাগরিকরা ইমরান হোসেন লস্কর, এপি সদস্য রেখারানী দাস, হিরণময় নাথ, হীরামণি লস্কর এবং অন্যান্য আবাসিক এলাকার নাগরিকরা বিষয়কে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমি এই মাতো কইয়া মানে এই ব্রিজটা আমরা 2017 ইংরেজিতে মানে শিলান্যাস হয়েছিল। ওয়ার বাদে এই ব্রিজের 2-4 দিন মোটামুটি কাম চলছে। তার বাদে থেকে 2 নম্বরে কাম আরম্ভ হয়েছে। আরম্ভ হওয়ার কারণে আমার প্রতিবেশী গাঁওর মানুষে এইটা বন্ধ করা নিয়েছে। এর কারণে এই ব্রিজটা মানে কন্ট্রাক্টরে পালাইয়া যাওয়ার কারণে আজ দীর্ঘ 2 বছর হয়ে গেছে, 2 বছর না 3 বছর হয়ে গেছে। এই ব্রিজও মানে কোনো কন্ট্রাক্টর হয় না কোনটা না। আর এমএলএ স্যারে আগে আমরা কইছিলা ও প্রিয় এমএলএ হইছেন, আমরা অনুরোধ আপনার কাছে মানে আমরা ব্রিজটা যেন হয়। এটা হইল কি আমরা গড়গড়ি গাঙ্গের ব্রিজ। এটা 2017 ইংরেজি 1.5 কোটি টাকা শুনছি আমরা চ্যাংশন হয়েছে। একজন আমরা লোকাল কন্ট্রাক্টরে কাজ করছেন। এটাও 2 নম্বরই কাজ হয়েছে কিতা 6 করিয়া বর্তমান পর্যন্ত কাজটা বন্ধ। এই নদীর উপরে দিয়ে আমরা যাতায়াতের মানুষ এইদিকে আপনার আত্মিখাল, কাঞ্চনপুর, নোয়ারাজ, ডেফলিভার, এইদিকে মঙ্গলপুর, জোড়াকুল, এইদিকে আমলদার, এইদিকে গোবিন্দনগর, তারপরে আমজুরফার, মধুরবন, স্বাধীন বাজারও লিঙ্ক আছে। এইদিকে পাশাবর্তী হইল গিয়া গড়গড়িপাড়, নাথ বস্তি, মণিপুরি বস্তি, দাস বস্তি এবং মুসলমপাড়া আছে। সবর ক্ষেতও ওদিকে আছে, সেদিকেও আছে। আমরাও বাজারও আসা যাওয়ার সময় বহুত কষ্ট ভোগ করি। আর শুনি আর কোনো যে রাস্তা ব্রিজ সরকারে কোনো দিকে আর বাকি রাখছে না, কিন্তু আমরা যে অত কষ্ট ভোগ করি। এবার একটু বিরতির পর বাকি খবর। ঝড় ঝঞ্ঝা চাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব বছর বছর চলে। বরাক ভ্যালি নতুন পরিচয়, পূর্ণতা আরেক নাম।
Valley Cement. Valley strong, very strong. आंधी हो या तूफान, छोटा घर या मकान, सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बगान देखा। हम पूरा दिन बगानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে করোনা সংক্রমণের ফলে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। তথ্য মতে 90 জন রোগী অ্যাক্টিভ রয়েছেন, 60 জন রোগী কোভিড আইসিইউতে রয়েছেন এবং 30 জন কোভিড ওয়ার্ডে রয়েছেন। 10 জন ভেন্টিলেটরে জীবন মরণের সাথে লড়াই করছেন। 70 জন রোগী অক্সিজেনের সহযোগিতায় বেঁচে আছেন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 89 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 59 জন পেশেন্ট কোভিড আইসিইউতে আছেন এবং 30 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 10 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 70 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 10 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 6টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম শ্রী কল্যাণ কুমার দেব, ওনার বয়স 65 বছর। উনি উদারবন কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 2 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 14 জুলাই রাত্রিবেলা 8:45 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী কার্তিক গোয়ালা, ওনার বয়স 80 বছর। উনি বাদ্রিবস্তি কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 13 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 14 জুলাই রাত্রিবেলা 9টা বাজে ওনার মৃত্যু হয়েছে। বিভিন্ন দফা দাবি নিয়ে রামকৃষ্ণনগর শিক্ষা ব্লকে মধ্যাহ্নভোজন কর্মীদের ধর্ণা সংগঠিত হলো। সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষে জেলার বিভিন্ন শিক্ষা ব্লকের সঙ্গে সঙ্গতি রেখে রামকৃষ্ণনগর ব্লকে বুধবার বেলা 11টায় মধ্যাহ্নভোজন কর্মচারীরা এক ধর্ণা কার্যসূচি পালন করে রামকৃষ্ণনগর ব্লক অফিস প্রাঙ্গণে। এ উপলক্ষে সিটুর নেতা কৃষ্ণা চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা তাদের বক্তব্য রাখেন। আজকের এই মেমোরেন্ডা পাঠ করছি। সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন করিমগঞ্জ জেলা কমিটি, কালীবাড়ি রোড, করিমগঞ্জ। প্রতি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় মুখ্যমন্ত্রী, আসাম সরকার, দিশপুর, গৌহাটি। মাননীয়
কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ 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 আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে শামিল হন শামিল হন শামিল হন আজকের বিক্ষোভ মিছিলে দলে দলে শামিল হন শামিল হন শামিল হন ইনকলাব জিন্দাবাদ 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 সারা আসাম মজদুর কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ 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 দিনকে কিনে নিয়েছে এই গভর্নমেন্ট, কিন্তু আজকে এই অতিমানিকালে 5 মাস যাবৎ ওদের বেতন দেওয়া হচ্ছে না। আমরা দাবি করছি অনতিবিলম্বে আগামীকালকে সম্ভব হলে তাদের বেতন রিলিজ করা হোক এবং তাদেরকে বেতন 24,000 টাকা হিসাবে মাসে দেওয়া হোক। সরকার কিছুদিন আগেও মহিলাদের কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন ব্যক্তিকে বৎসর করো এবং মহিলাদের এইভাবে নির্যাতন করা বন্ধ করো। এইটুকু বলে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এই অফিস নিয়মিত চলছে কিনা আমাদের সন্দেহ। আজকে 5 মাস যাবৎ যে মেয়ে লোকরা, যে মহিলারা 5 থেকে 6 ঘন্টা কাজ করেন, 5 থেকে 6 ঘন্টা স্কুলে একেবারে চকিদারের কাছ থেকে রন্ধনকর্মীর কাজ করেন, তাদের প্রতিদিনের মজুরি হচ্ছে 24 টাকা 70 পয়সা। ভাবতেও আশ্চর্য লাগে। ইলেকশনের সময়ে আজকের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন গরিব মহিলাদের মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুব করবেন। প্রতারণা, ঋণ মকুব করা হয়নি। বলেছিলেন অরুণোদয় প্রকল্পে 3,000 টাকা মাসে দেবেন, 3,000 টাকা 3 টাকাও বাড়ানো হয়নি। তো আমরা আজকে দাবি করছি রন্ধনকর্মীদের চাকরি। করিমগঞ্জ অসামরিক হাসপাতাল সংলগ্ন এলাকায় মেডিকেল কলেজ স্থাপন হোক এমনটা দাবি উত্থাপন করে আসছেন গণ অধিকার মঞ্চের কর্মকর্তারা। এদিকে মেডিকেল কলেজ করিমগঞ্জে স্থাপন নিয়ে তড়িৎ গতিতে জ্বলে উঠলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্ত। বিধানসভার বাজেট অধিবেশনে করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে জ্বালামুখী ভাষণ দিলেন তিনি। দৈনিক যুগসংখ্য পত্রিকায় প্রকাশিত 2 জুলাই বাজেটে করিমগঞ্জ মেডিকেল কলেজ চাই, অর্থমন্ত্রীকে পরামর্শ একাধিক ব্যক্তি সংগঠনের। অধ্যক্ষ মহোদয় সবসময় অন্যায়ের কল্যাণের জন্য যে নো ফান্ড হ্যাজ বিন স্যাংশন টিল নাও বাজেটে উল্লেখ করা হয়েছে, 18-19 বাজেটে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ল্যান্ড ইজ ইয়েট টু বি সিলেক্টেড ডিউ টু ডিফারেন্স ওপিনিয়ন অফ ভেরিয়াস গ্রুপ। অর্থাৎ অধ্যক্ষ মহোদয় এই ল্যান্ডটা সিলেকশন করা সম্ভব হচ্ছে না, যে কোন জায়গায় মেডিকেল কলেজটা হবে এবং কোন জায়গায় করলে ফিজিবিলিটি হবে। সেই প্রশ্নের জন্য আজকে প্রায় 3টা বাজেটে উল্লেখ করা হলো, কিন্তু করিমগঞ্জ কলেজে মেডিকেল কলেজ হচ্ছে না। রাজপথে নামলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কর্মকর্তারা। দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং প্রতিবাদ স্বরূপ অবস্থান ধর্মঘট বিক্ষোভ কার্যসূচির মাধ্যমে সাইকেল র্যালি এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম সফলতা প্রাপ্ত হয়। জনগণের দস্তখত সংগ্রহ কার্যক্রম আয়োজন করতে প্রয়াস নেওয়া হয়। কার্যক্রমের সূচনা হয় শহরের স্যানকো পেট্রোল পাম্পের চত্বর থেকে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে দস্তখত করেন। পরবর্তীতে দস্তখত স্বাক্ষরিত এক পত্র ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয় জেলা শাসকের মাধ্যমে। এ বিষয়ে কেন্দ্র করে কংগ্রেস কর্মকর্তারা তাদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজকে আমাদের তৃতীয় দিনের কর্মসূচি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত একটা কর্মসূচি হাতে নিয়েছিল। আজকে আমাদের বাকি 2 দিন আমরা অনেক সুন্দরভাবে করেছি। আজকেও আমরা সুন্দরভাবে, যতক্ষণ আমাদের মাস সিগনেচার হয় না ততক্ষণ আমরা এখানে পেট্রোল পাম্পে থাকবো এবং সিগনেচার ক্যাম্পেইন করব, সিগনেচার কালেক্ট করব এবং করে এইগুলো নিয়ে আমরা ডিসির হাতে তুলে দেব। এটাই আজকে আমাদের প্রোগ্রাম। করিমগঞ্জ জেলায় পাসপোর্ট বিভাগের অকর্মণ্যতায় পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য বিপুল পরিমাণে মানুষের লাইন ধরে দাঁড়াতে দেখা গেছে। এদিন কর্মকর্তারা জানান দীর্ঘদিন ধরে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তারা প্রয়াস চালিয়ে আসছেন, কিন্তু বিভাগীয় কর্মকর্তারা তাদের সহযোগিতা করছেন না। এদিন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে লম্বা সারিবদ্ধ লাইন দেখতে পাওয়া যায়। শেষ পর্যন্ত অনেক প্রচেষ্টার পর পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হয়। কতদিন 2 বছর থেকে আইসি আমরা পাসপোর্টে ঘুরিয়ে যাই কোভিড-19 অসুবিধায়। 2 দিন আইসি আলমারির ফাইল টুকাইয়া পাইছি না তারা, তখন নিজে আইসি আরেকদিন ফাইল টুকাইয়া দিছি দিয়া, তারপরে ওটা ভোটার আইডি দিলে গেছে। তারপরে আমরা আরেকদিন আইসি ম্যাডাম অসুস্থ,
আজকে আমরা আইসি আইয়া ওখানে লাইন ধরিয়া দাঁড়াইয়া আছি রাতাবাড়ি থানার সামনে থেকে আইছি। কতদিন ধরে এরকম ঘুরাইতেছে? আমরা 3-4 দিন 4-5 দিন ঘুরছি আইয়া এইরকম অসুবিধা। তারা দুই দিন ফাইল টুকাইয়া পাইছে না, আরেকদিন আইসি আইয়ালে ফাইল নিজে টুকাইয়া দিছি বার করিয়া, দেওয়ার পরে ওলা তারা টুকাইয়া বাদে এডিশনাল 6টার সময় ছাড়িয়া দিছে। গাড়ি যেটা মাঠিয়া গেছি অন্তাই কুয়ামারার ফুল পর্যন্ত আঠিয়া গিয়া বাদে তারা থাকে গেছি। এরকম যে আপনার ঘুরাই দেয়, আপনি কিন্তু পুলিশ সুপারে কোনো অভিযোগ করছিলেন? অভিযোগ কিটা করতাম, আমরা একজন রমজান মাস আসলো, কইলা ওখানে থাকি যাও, একজন পুলিশ অফিসারে কইলাম তার কোনো ব্যবস্থা করে পাঠাইয়া দেন। 6টার সময় ফাইনের চাইছেন, আমার ভুল আসলো, তখন আজকে আমি আইসি ডকুমেন্টটা 71 স্যাটিসফাই কপি নিয়ে আইছি। কতজন আমরা এইরকম বুঝছেন আপনারা? আমি তো আইসি, আমার লগে আরও আসুন, ও আরেকজন আসুন, তাইনও আইসেন 2-3 দিন। তাই 2015 থেকেও খালি বেড়াতেরা যার ওলা ঘুরি ঘুরি লাস্ট পর্যন্ত এখনও আমার লগে খেলা আছে। আজকে আপনারা খবর দিচ্ছেন, আজকে আমরা আইসি শুনছি যে আমরা চলে, কারণ কতদিন আইসি 7 তারিখ হওয়ার পরে ম্যাডাম অসুস্থ, আমরা ঘুরিয়ে গেছি। আজকে শুনছি যে নখানো চলের কালকে কাজ হয়েছে, ও আমরা আজকে আইসি যেন আমরা মাত হইল আমরা আগর টুকন আছে, আমরা ও টুকনে আজকে দেখাইতাম, আজকে নতুন যেন টুকন না ও হিসাবে আমরা মানে যেন আগে পুরানোটা শেষ হইতো, তারপরে নতুন। বরকলা বিধানসভা কেন্দ্রের বড়রামপুর জিপিএর রামপুর বস্তির বিশিষ্ট বিজেপি কর্মকর্তা সজলকান্তি দাসের সঙ্গে যোগাযোগ করে ওনার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিধায়ক কিশোর নাথ। ভূতপূর্ব বিধায়ক কিশোর নাথ এদিন এলাকায় বিভিন্ন প্রবীণ ব্যক্তির বাড়িতে যান এবং সেই সঙ্গে এলাকার সজলকান্তি দাসকে আর্থিক সাহায্য প্রদান করেন। সজলকান্তি দাসের এই সহযোগিতার জন্য ওনার সঙ্গে ছিলেন সঞ্জয় দাস, সাধারণ মণ্ডল সম্পাদক অজিত দাস, দিগেন্দ্র দাস, পিন্টু বর্মন, সবিতা দাস, প্রদীপ দাস, নীলু দাস এবং অন্যান্যরা। জমিন বিক্রি করলা কিটার নাম সেলিম যে আর ওটা টাকা দিয়ে তানে খালি খেয়া যায় না খুশি হইতে তুমি যে খালি বিশ্বাস করিয়া খালি দেখতে কইছিলে যে তোমার মন তো আশা তো পুরো হয়েছে। কয়েকদিন আমার হয়েছে আমার এমএলএ বাকি আমি অবশ্যই নিয়ে যাবো যদি সিএমওর ওখান থেকে কিছু আমি রিজন করি এটা সুবিধা শালচাপড়া এলাকায় স্থায়ী পুলিশ স্টেশন নির্মাণ, শালচাপড়া ডেভেলপমেন্ট ব্লকের উন্নতিকরণ করা, শালচাপড়াতে স্থায়ী বাজার তৈরি করা, শালচাপড়ায় ফায়ার স্টেশন স্থাপন করা, শালচাপড়ায় কৃষি বিভাগীয় দপ্তর স্থাপন করা, শালচাপড়াতে পড়ে থাকা সরকারি খালি জমিনে বিশাল খেলার মাঠ তৈরি করার দাবি নিয়ে সোচ্চার হলো এলাকার নাগরিকেরা। এদিন এক ধর্ণা কার্যসূচির আয়োজন করা হয়েছিল, কিন্তু 144 ধারা এবং কোভিড সংক্রমণের সমস্যাকে সামনে রেখে বাতিল করা হয় ধর্ণা কার্যসূচি। এই ধর্ণা কার্যসূচি আগামী 16 এপ্রিল আয়োজন করা হবে বলে জানান এলাকার নাগরিকেরা। ঠিক আছে, দুইটা কথা কইলে হোক। স্থানীয় সাংবাদিক বন্ধু, এই সাংবাদিক বন্ধু যেভাবে এই এলাকায় কোনো সুরাহা না পেয়ে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে শালচাপড়া ব্লকের সম্মুখস্থ জায়গায় 15 ও 16 তারিখে 16 জুলাই 2021 তারিখে আমরা অবস্থান ধর্মঘটের ব্যবস্থা করেছিলাম। সেই তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তথা মহামান্য শিলচরের ওসি তথা এডিসি মহোদয়ের সারা পেয়ে যে বর্তমান যে কোভিড-19 কারণে এবং কাছাড়ের 144 ধারা জারি হওয়ায় তারা এই কার্যসূচিকে পরবর্তী দিন রাজ্য করার জন্য বলা হয়েছে এবং ডি পারমিশন আমরা না পাওয়ায় আজকে আমরা বাধ্য হয়ে সরকারের যে প্রশাসনের প্রতি সাড়া দিয়ে আমরা এই কার্যসূচি পরিবর্তন করেছি। আপনাদের মাধ্যমে এই আমাদের সাধ্যপর দাবি যাতে আসামের মুখ্যমন্ত্রী ওনার কাছে পৌঁছে যায় এবং আমাদের যে
পঞ্চায়েত মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যায়, সেই হিসাবে আপনাদের কাছে এই পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার। কাছাড় জেলার বড়খলা সমষ্টির বদরপুর মাসিমপুর জিপির অন্তর্গত 68 নম্বর বাদ্রিপাড় আঙ্গনবাড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ আনলেন স্থানীয় জনগণ। আঙ্গনবাড়ি কর্মী রহিমা বেগম লস্করের বিরুদ্ধে অভিযোগ 2015 সাল থেকে শিশু খাদ্য এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারি করে যাচ্ছেন তিনি। এ বিষয়ে এলাকার নাগরিকেরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অঙ্গনবাড়ি সেন্টার থেকে আমি কইয়া শরীফুদ্দিন বড়ভাইয়া আমার একটু বাচ্চা ওটা 5,000 টাকা যে অঙ্গনবাড়ি দিছে তার নাসির বাচ্চারি জিগা ওটা 5,000 টাকা আমার বাচ্চাটা রইব নি। তাই কইছেন এটা তোর হইতো না, এটা বয়স বেশি হয়ে গেছে। এরপরে আমি কইছি আমার একটা কাগজ লিখিয়া দেয়, তোমার এখান থেকে হইতো না যদি। তাই 2-3 দিন পরে আমার কাগজও লিখিয়া দিচ্ছেন না, কইছেন টাকা 500 দিবে, দিলে তোর ওটা হইব। বাদে আমি তাহলে টাকা 500 দিছি আর 4,500 টাকা আমি পাইছি। বাদ্রিপাড় থেকে কইয়ার 68 নম্বর অঙ্গনাদি সেন্টারের একজন গার্জিয়ান। বিগত দীর্ঘদিন থেকে আমরা এই অঙ্গনাদি সেন্টারটা বিভিন্ন গোটালাওয়ার পরিবার কোনো পরিবেশ নাই। আপনারা তার বাড়িতে গেলে দেখবা কোনো একটা জায়গা নাই, আমরা বসার মতো জায়গা নাই, 2-4 জন মানুষ গেলে এখানো। আর ব্যাপার হয়েছে মানে এই বাচ্চান গেলে আমরা রিক্সা দিই না, সাইডে একটা নদী আছে, এই নদীতে আমরা বাচ্চা কাচ্চা ফোড়া। কোথায় অবস্থিত স্কুলটা বর্তমানে কোনো জায়গায় নাই, বুয়া হিসাবে চলে, তার বাড়ি চলে, তার বাড়ি তার কে বলতে মানে নাসিরুদ্দিন বড় ওয়ার্কারের মানে গার্জিয়ানটা না, সম্পূর্ণ ডিলিং হে করে। আমরা ম্যাডামের চৌকেও দেখতে পাই না। ম্যাডাম নাম হলে কি রহিমা বেগম বড়। ফাঁকে সাকে সানিয়া বড়ই খাইয়া ওতা খাইয়া মানে বিস্কুট এখান দিয়া তাই বুঝ দিলেন, তাও কিতা না আমরা কইলে আমরা হুমকি দিন তান বাড়ির মিটিং দেখাইন, তান কোনো প্রকাশ্য কাছাড় জেলা অটো মালিক সমন্বয় কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচর শহরে ট্রাফিক সমস্যা এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সহ দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। তাদের অভিযোগ, যেভাবে অটোর ভাড়া বাড়ছে সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম আরও বেড়ে যাচ্ছে, তাই অটো মালিকদের মাথায় হাত। জানতে পারবেন আমরা যে আমাদের 14 ইংরেজির বইয়ে বিধায়কের কাছে আমরা অবিলম্বে এই দুইজনের সঙ্গে কমিটি আজকে যেহেতু আন্ডার 44 কোনো বিক্ষোভ প্রদর্শনের সুযোগ নাই, তাই আমরা সংবাদ মাধ্যমের মারফতে পেট্রোলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্ট বলে দিয়ে যাই, যদি পেট্রোলের মূল্যবৃদ্ধি হ্রাস না হয় আগামী দিনে হয়তো এই তাই আমরা আজকে বেসরকারি যত প্রতিষ্ঠান আছে যারা ত্রাণ তহবিল দিচ্ছে, আমরা তাদেরকে আবেদন করছি যে আপনারা অটো চালকদের কাছে এগিয়ে আসুন এবং ত্রাণ তহবিলে সাহায্য করুন, নাইলে অটো চালকরা হয়তো খেয়ে বাঁচতে পারবে না। কারণ যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং ঘরে এসে রান্নার তেলের যে মূল্যবৃদ্ধি 200 টাকা লিটার, যাত্রী বহনের তেলের দাম 100 টাকা লিটার, সেই দিয়ে আর অটোর যে সীমিত যাত্রী বহন করে যে ইনকাম, সেই ইনকাম দিয়ে আমরা না গাড়ির কাগজপত্র বৈধ করতে পারছি, না জীবিকা নির্বাহ করতে পারছি। আগামীতে হয়তো না খেয়ে উপাস থেকেই হয়তো অটো চালকরা মৃত্যুবরণ করতে বাধ্য হবে। তাই আমরা আগাম সতর্ক করে দিচ্ছি সরকারকে যে আপনারা পেট্রোলের মূল্যবৃদ্ধি হ্রাস করুন এবং অটো চালকদের সাহায্যে এগিয়ে আসুন, নতুবা আগামীতে এই অটো চালকরা হয়তো ভয়ঙ্কর আকার ধারণ করবে, মহামারী ওরাই নিজেরাই মৃত্যুমুখে গিয়ে মহামারী সৃষ্টি। স্টার জলসাতে অংশ নেওয়া শিলচরের মেয়ে মধুমিতা রায় এবার ফাইনালে পৌঁছে গিয়ে তার পরিবারের লোকেরা ভোট দেওয়ার জন্য শিলচরবাসীকে অনুরোধ জানিয়েছেন। বিনম্র আবেদনের মাধ্যমে মধুমিতার বাবা একথা তুলে ধরেছেন। মধুমিতার বাবা একজন ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, কিন্তু তার মেয়েকে এই জায়গায় পৌঁছানোর জন্য পিছিয়ে যাননি। অনেক কষ্ট করে তার মেয়েকে এই সফলতার শীর্ষে পৌঁছাতে তিনি সফল হয়েছেন। বরাকবাসীকে অনুরোধ করেন মধুমিতা রায়কে জিতিয়ে আনার জন্য তাকে 8367797166 নম্বরে ভোট প্রদান করার জন্য। মিশন
মধুমিতা রয় ক্লাস 7-এ পড়ে, ওর বয়স হচ্ছে 10। ওই বহুত কষ্ট করেছে মধুমিতা, এই স্টার জলসাতে চান্স গিয়ে পেয়েছে, বহুত কষ্ট করেছে স্যার, এটা বলবার মতন না। ওদের মা, ওদের বোন, সবই, ওদের দিদা, সবাই হাত ধরে ধরে নিয়ে জায়গায় জায়গায় যেখানেই একটা প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে গিয়ে ওরা নিয়ে যেত, গিয়ে ওরা বহুত কষ্ট করেছে স্যার। এমন কষ্ট, এই কষ্টর শেষ সীমা নাই। তবে আমি সবাই কাছে ধন্যবাদ জানাই, মধুমিতাকে একটু ভোট দিয়ে জয়যুক্তা করুন। মধুমিতা মোটামুটি আপনার আশীর্বাদে ফাইনাল অবধি ওখানে চলে গিয়েছে। ওকে একটু সাহায্য করুন, ওকে দেখুন, চ্যালেঞ্জটা দেখুন, দেখে ওকে একটু ভোট দিয়ে সহযোগিতা করুন। আর ওদেরটা হলো 8367797166। ভোটিং নম্বরটা হলো 8367797166। উদারপুর বিধানসভার শালগঙ্গা এলাকায় নিজের স্ত্রীকে যোগ্য মর্যাদা না দেওয়ায় এলাকার শিবাজিৎ গোয়ালা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করার জন্য খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কিছু আপত্তিকর ছবি আপলোড করার ফলে এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবাজিৎ গোয়ালাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা সাংবাদিক, সমাজের অনেক দায়বদ্ধতা আমাদের থেকে যায়, তার জন্য আমাদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়, তবুও সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে দেয়। ঠিক এইভাবেই আমাকে নিয়ে একটা সমালোচনার জ্বর উঠেছে একটা সোশ্যাল মিডিয়াতে। ঘটনাটা হয়েছে এই শিবাজি গোয়ালা বলে ছেলেটি থাকে তার চা বাগানে, কর্মসূত্রে সে বেঙ্গালুরু থাকে। তো ও কি করেছে, আজকের থেকে প্রায় বছরখানেক আগে ওর নিজের ওয়াইফের অশ্লীল ছবিগুলি ও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ওইগুলোতে আপলোড করেছে। করার পর ওর বিরুদ্ধে একটা মামলাও করেছে ওর স্ত্রীর বড় বোন। মামলা করার পর সে, ওর বড় বোন আমার সাথে যোগাযোগ করেছে, বলেছে দাদা এই হয়েছে, দেখুন আপলোড করছে ফেসবুকের মধ্যে। ওকে মানে আমার বোনকে তো করছে সাথে আমাকেও মানে অশ্লীল ছবি দিয়ে আপলোড করছে। তো আমাদের জন্য একটা নিউজ করার জন্য আমাকে বলেছিল। আমি গিয়েছি, ওর বোনের সব খবর নিয়েছি। নেওয়ার পর সব কিছু বলার পর আমি ওই ছেলেটার সাথে যোগাযোগ করেছি, যে বেঙ্গালুরু থাকে, সেই ছেলেটার সাথে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে ওকে বলেছি যে তুমি এই ধরনের অশ্লীল ভিডিও দিও না, এগুলো খারাপ, আর 2 নম্বরে একটা ক্রাইম। অতটুকুই আমার সাথে কথাবার্তা শেষ, ওদের দিয়ে শেষ। তারপর ও কী করেছে, আমার নাম্বারটা পেয়েছে, পাওয়ার পরে ও কী করেছে, আমার নাম্বারের মধ্যে ও হোয়াটসঅ্যাপে বাজে বাজে অশ্লীল ছবি দিয়ে আমাকেও আবার আমার নাম্বারটা দিয়ে আবার ও অ্যাড করে দিয়েছে হোয়াটসঅ্যাপে গ্রুপে, আমাকে ঢুকিয়ে দিয়েছে। আমি সাথে সাথে লেফট মেরে বেরিয়ে যেতাম। একদিন আমি বসে আছি উদারবন থানায়, তারপর বসার পর ওই ওর বড় বোনটা আসছে, এবারে বললো দাদা মামা এই দেখেন আমার নামে আবার হোয়াটসঅ্যাপ করেছে, করে আমার অশ্লীল ছবিগুলো দিচ্ছে। সাথে সাথে আমি ওসির সাথে আলাপ করেছি, ওসিকে বললাম যে এই দেখুন এইভাবে অশ্লীল ছবিগুলো দিচ্ছে, কী করা যায়। তো ওসি বললো আপনি এক কাম করুন, আপনি ফোন করুন, ফোন করে আমার সাথে আলাপ করিয়ে দিন। ওসি ছিল তখন ওসির সূত্রধর। আমি সাথে সাথে ওকে ফোন করেছি যে তুমি এগুলো দিও না, এগুলো খারাপ জিনিস। হ্যাঁ, তারপর ওসিকে বললাম আপনি একটু আলাপ করুন। ওসি ওকে একটু গরম হয়েছে ফোনের মাধ্যমে, যে তুমি এগুলো দিচ্ছ কেন। হ্যাঁ, এই পরেই আমার শেষ। তারপর আমি ওদের কোনো সাথে, এই যে ওর বড় বোন যে আছে, মেয়েটের বড় বোন, ওর স্ত্রীর বড় বোন, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো নেই। করিমগঞ্জে বেসরকারি সামাজিক সংগঠন গণ অধিকার মঞ্চের কর্মকর্তারা করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবি নিয়ে করিমগঞ্জ কংগ্রেসের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন। জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছে কংগ্রেস নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করে জেলা কংগ্রেস ভবনে তারা এক সভা আয়োজিত করেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংস্থার সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য হচ্ছে করিমগঞ্জের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেই সমস্যা নিয়ে লড়াই চালিয়ে বিভিন্ন সমস্যা জর্জরিত। এখানে শুধু নেই রোগ, কিছুই নেই। শুরুতেই আমরা এই যে প্রস্তাবিত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা করিমগঞ্জে হওয়ার কথা, অনেক দিন বেশ কয়েক বছর হয়ে যাচ্ছে, জায়গায় এখন পর্যন্ত স্থির করা হয়নি। আমরা চাচ্ছি মেডিকেল কলেজটা যতদিন পর্যন্ত না জায়গা, বিল্ডিং বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে সেটা শুরু। এই দাবিটা নিয়েই আজকে আমরা কংগ্রেসের প্রতিনিধিদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদেরকে সমর্থন করেছেন এবং আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন। গতকালকে আমরা বিজেপির প্রতিনিধিদের সাথে আলোচনা করেছি, আজকে আমরা এখানে এসেছি। করিমগঞ্জ মেডিকেল কলেজের খবরের শেষে বরাক বার্তা বাংলার বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় সরকারের মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কারে রৌপ্য পদক লাভ করল কাছাড় জেলা। জেলা উপায়ুক্ত কীর্তি জলির ভূমিকা নিয়ে সবার মনে আনন্দের জোয়ার। চুরি যাওয়া সিমেন্ট বিক্রির অপরাধে আসাম মণিপুর সংযোগী 37 নম্বর মহাসড়কে লক্ষ্মীপুর পুলিশ গ্রেফতার করল ইসলাম তালুকদার এবং মেচিয়া রংমাই নামে 2 যুবককে। কাছাড় জেলায় করোনা সংক্রমণের ক্ষেত্রে সঠিক পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ছাত্র সংগঠন ডিআইএফআই এর কর্মকর্তারা জেলা উপায়ুক্তকে প্রদান করলেন স্মারকপত্র। ভারত সঞ্চার নিগম লিমিটেডের কর্মকর্তারা বিগত 2 মাস থেকে বেতন না পাওয়ায় করলেন ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন। অতিসত্বর বকেয়া বেতন প্রদানের উঠল দাবি। পেট্রোল, ডিজেল এবং রন্ধন গ্যাসের দাম বাড়ায় কংগ্রেস কর্মকর্তারা শুরু করলেন গণস্বাক্ষর অভিযান। বিজেপি সরকারের উপরে আনা হলো অনেক অভিযোগ। রাধামাধব রুটে কিশোরী পূর্বাদেব হত্যাকাণ্ডে দীপন পাল এবং পিঙ্কি পালকে গ্রেফতার করল পুলিশ। রামকৃষ্ণনগর ভবানীপুর গ্রামের বেহাল সড়ক নিয়ে নারাজ এলাকার নাগরিকেরা। বারবার আবেদন করা সত্ত্বেও সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সুপ্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরকে নতুন রূপ দিতে 50 লক্ষ টাকার পরিকল্পনা করা হলো গ্রহণ। মন্দির কমিটির তত্ত্বাবধানে নতুনভাবে নির্মিত হবে এই মন্দির। উদারবন্দে 9 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিষ্ণু মাহালি নামে 19 বছরের যুবক। পুলিশ চলছে তল্লাশি অভিযান। বিধানসভা কেন্দ্রের সোনাইর আগিরঘাট জিপির অন্তর্গত গড়গড়ি নদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় নারাজ এলাকাবাসী। প্রশাসন এবং সরকারের প্রতি ঝাড়লেন ক্ষোভ। এখনকার মতো বরাক বার্তা বাংলা এ পর্যন্তই। নমস্কার।